লাস্টের 2-3 দিন সিঙ্গেল সেকেন্ডের জন্য বাসার থেকে বের হই নাই। এর কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছিল, গলায় প্রচন্ড ব্যথা, শীতের মধ্যে বাইরে বের হইলেই ব্যথাটা কয়েক গুণ হয়ে যাচ্ছিল। আজকে শরীরের অবস্থাটা একটু ভালো, সকাল সকালে ঘুম ভাঙছে, নামাজ কালাম পড়ছি। এখন বাজে হচ্ছে 7:20 আমি এখন একটু হাঁটাহাঁটি করতে বের হব। আজকে একটু শীতটাও কম কম মনে হচ্ছে, ঘুরে আসি, বাইরে দেখে আসি কি অবস্থা। মোটামুটি রুমের ভিতরে একটু শীতটা কম, কিন্তু রুমের বাইরে আসার পরে তো মনে হচ্ছে শীতটা ভালোই পড়ছে। আমার বিড়ালের বাচ্চা দুইটাই লাভ দিছে। ওরা আম্মা ছাড়া আর সবার দেখেই ভয় পাই। ওই যে আর একটা, হ্যাঁ আমি একটা চাদর পেঁচায় নিছি, টুপিটা পাচ্ছি না। মোস্ট অফ দ্য ডে কিন্তু আমি কানে ইয়ারফোন নিয়ে তারপরেই হাঁটতে যাই, কিন্তু আজকে ইয়ারফোনটা নিচ্ছি না, কারণ এইসব সেট আপ নিয়ে কিন্তু ইয়ারফোন নিয়ে ঘোরাটা খুবই প্যারাময়। আমি এখন বের হয়ে পড়ছি। আমি যে এলাকায় থাকি তার নাম হচ্ছে কুন্ডুপাড়া। এটা হচ্ছে কুমারখালী, মেনলি কুষ্টিয়ার অন্তর্ভুক্ত। কুমারখালী হচ্ছে একটা সাংস্কৃতিক এরিয়া। কুষ্টিয়াকে মূলত সাংস্কৃতিক রাজধানী বলাই হয় এই কুমারখালীর জন্য। আমাদের বাসা থেকে সামান্য একটু দূরে আসলেই একটা জায়গা পড়ে, তার মানে একটা স্কুল। এই স্কুলটার প্রতিষ্ঠাতা হচ্ছে কাঙ্গাল হরিনাথ। এটা বলা গেলে বাংলাদেশের সর্বপ্রথম বালিকা বিদ্যালয়। কাঙ্গাল হরিনাথ কিন্তু এই বিদ্যালয়ের মাধ্যমেই মূলত নারী শিক্ষার অগ্রগতিকে শুরু করছিল। মূলত এর স্ট্রাকচার দেখলেই বোঝা যায় এটা ছিল একটা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি পরে কাঙ্গাল হরিনাথের মাধ্যমে হয়েছিল কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এটার স্থাপত্য সাল হচ্ছে 1863। এই সাল দেখলেই বোঝা যায় যে এই স্কুলটা কতটা আগের। এখানে একটা গলি আছে, এই গলিটাকে বলা হয় ভূতের গলি। এই জায়গাটার নাম ভূতের গলি কারণ এইখানে আগে লোকজন খুব কম যাতায়াত করত, কোনো রোড লাইট ছিল না, এইরকম একটা ব্যাপার। যদিও এখন রোড লাইটের ব্যবস্থা করা হয়েছে, ভেতরে সিসিটিভি আছে। ভূতের গলির এই ভেতর দিয়ে কিন্তু অনেকগুলা পুরাতন বাসা আছে। যেমন আমি এখন যে বাসাটা দেখাচ্ছি, এই বাসাটা কিন্তু অনেকদিন আগেকার, দেখলেই বোঝা যায়। তার মানে এই বাসার গেটটা দেখলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন গেটটা কত বড় সাইজের আর এই গেটটা কতটা পুরাতন। এই বাসার ভেতরেও দেখতে পারেন এই বাসাটাও কিন্তু অনেক পুরাতন, গাছগাছালি দিয়ে ভরা। আগে শুনতাম এখানে একটা গলা কাটা মেশিন আছে, আমি কিন্তু দেখতেও আসছি। এইখানে এক আঙ্কেল থাকতো তার কাছে, কিন্তু আসলে এই জায়গাটাই কিন্তু গলা কাটা মেশিন না। পরে জানতে পারলাম ওই জিনিসটা হচ্ছে ঘাস কাটে। এখন আমরা এই দিক দিয়ে চলে যাব হচ্ছে এমএন হাই স্কুলের দিকে। আমার প্রতিদিন হাঁটার লাইন আপটা মূলত এই দিক দিয়েই হয়ে থাকে। আমরা এখন গড়াই নদীর পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গড়াই নদী। আমরা সবাই জানি বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, আর তার সব থেকে বড় নদী হচ্ছে পদ্মা। পদ্মারই একটি উপশাখা হচ্ছে এই গড়াই। মূলত পদ্মার কিছুটা অংশ কিন্তু আমাদের কুমারখালীর মধ্যে দিয়েও গেছে, আর এই গড়াই নদীর পাশ দিয়েই আমাদের পুরা কুমারখালীর পৌরসভাটা অবস্থিত। সকাল সকাল নদীতে মাছ ধরতেছে, কেউ অকওয়ার্ড ভাবে তাকায়, কিন্তু ভিডিও করতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যাই দেখুক বা যে যাই বলুক জিনিসটার দিকে খুব একটা লক্ষ্য রাখা যাবে না। সন্ধ্যার পরে ছেলেপেলেদের আড্ডা দেওয়ার জন্য বলতে গেলে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, কারণ এইখানকার মতো মনোরম পরিবেশ আর খাওয়া দাওয়ার স্থান অন্য কোনোখানেই পাওয়া যাবে না। এইখানকার দেয়ালে দেখতে পাবেন অনেক রকমের চিত্রকর্ম। মূলত জুলাই বিপ্লবের পর পুরা বাংলাদেশে যেমন গ্রাফিটি ফুটে উঠেছে, সেই রকম কিন্তু আমাদের কুমারখালীতেও বিপরীত কিছু হয় নাই। আমাদের এই নদীর ধারে দেখা যাচ্ছে যে পুরা দেয়াল জুড়ে কিন্তু গ্রাফিটি, ভিন্ন ভিন্ন রকমের চিত্র। আমিও কিন্তু এই চিত্রকর্মের সময় এখানে সামিল ছিলাম, তো এখানকার 2-3টা ছবি কিন্তু আমার অন্যতম ফেভারিট। বলতে গেলে জেমজি একটা অন্যরকম ব্যাপার, অনেক ট্যালেন্টেড পোলাপানি কিন্তু আছে। এখন আপনাদের নিয়ে যাব আমার ছোটবেলাটা যেখানে হয়েছে, তার মানে আমার ছোটবেলার পড়ালেখাটা কুমারখালী এমএন পাইলট হাই স্কুল। এটা হচ্ছে কুমারখালী এমএন পাইলট হাই স্কুলের মেন গেট। এর সামনে যেই মূলত মূল স্কুলটা। আমরা যখন এই স্কুলটায় পড়তাম এটা শুধু ছেলেদের জন্য ছিল, কিন্তু এরপরে এই জায়গাটা হচ্ছে মডেল স্কুল হয়ে গেছে। তারপর থেকে এখানে মেয়ে ছেলে দুইজনই পড়ে। আমি একটু আগে গার্লস হাই স্কুল দেখাইছিলাম, এটা কিন্তু গার্লস হাই স্কুলের থেকেও আগে হওয়া, কিন্তু বাংলাদেশে এর আগে কিন্তু বয়েজ স্কুল ছিল। এর জন্য বলতে গেলে এটা কিন্তু প্রথম দিককার একটা বয়েজ স্কুল। এমএন হাই স্কুলের এমএন বলতে মথুরানাথকে বোঝায়। এই স্কুলটা হচ্ছে 1856 সালে তৈরি করা হয়েছে, তার মানে বলতে গেলে এটা ওই গার্লস হাই স্কুলের থেকেও আগে তৈরি করা। এটাই হচ্ছে আমাদের এমএন হাই স্কুল। এর বিশাল একটা মাঠ আছে, এটা হচ্ছে স্কুলের মূল ভবনগুলা। এই স্কুলটাই কিন্তু অনেক গাছপালা, অনেক বলে বোঝানো যাবে না, আর অধিকাংশই হচ্ছে আম গাছ। একটা র্যাকেট কোর্ট আছে, আসার সময় দেখতে পারলাম যে এখানে র্যাকেট খেলতেছে, তার জন্য চিন্তা করলাম একটু যাই ঘুরে আসি। এদের মতো আর র্যাকেট খেলার বয়সটা নাই, কিন্তু একটা সময় এই র্যাকেট খেলাই ছিল সবকিছু। শীত আসলেই র্যাকেট খেলতে হবে।
ওদের র্যাকেট খেলা দেখা শেষ করে এখানে দুইটা গাড়ি দেখতে পাচ্ছি। এই দুইটা গাড়ি হচ্ছে একটা রশিদের আর একটা লিটনের। তার মানে রশিদের ছোলা এই জিনিসটা তার মানে এমএন হাই স্কুলের কেউ মনে রাখবে না এমন হইতেই পারে না। ওর ছোলার এতটাই ভালো টেস্ট ছিল, আর ওর যে নিমকিটা দিত, নিমকিটা খাইতে এত ভালো লাগতো। আর এই যে এখানে হচ্ছে সততা চটপটি, এটা হচ্ছে লিটনের গাড়ি। লিটন মূলত বিক্রি করতো ছোট ছোট পাপড়ি আর কি, এটা টক দিয়ে খাইতে হইতো। ওই জিনিসটার টেস্টটা অসাধারণ। আমি পরে অবশ্যই কোনোদিন আপনাদেরকে দেখাবো। আমি এখন আমার বাসার দিকে ব্যাকে চলে যাব। তার মানে আজকে আর বেশি হাঁটাহাঁটি করা যাবে না, গলায় দেখতেছি একটু খুসখুস করতেছে। তাই খুসখুসটা আবার বেড়ে গেলে আবার জীবনে বিপদ। দেখি বাসার দিকে হাঁটা শুরু করি। এর মধ্যে কি কি দেখতে পাই তাই আপনাদেরকে দেখাবো। আজকে হাঁটার জন্য ট্যুরে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম ইজ আমার জুতা। আজকে আমি একটু ভারী জুতা পরে আসছি, যে জিনিসটা খুবই প্যারা দিচ্ছে। সেই সাথে এই রোডটা হচ্ছে একটু না করা আর কি। প্রতিদিন যেই জুতাটা পরি সেই জুতাটা পরলে মনে হয় এতটা সমস্যা হইতো না। যাই হোক, এমনি দিন টাকা পয়সা নিয়ে না বের হইলেও আজকে বের হয়েছিলাম, ভাবছিলাম যে পিঠা পাইলে পিঠা খাবো, কিন্তু আমি ভুলে গেছিলাম আমি যেই রোডগুলা দিয়ে হাঁটি সেই রোডগুলায় কোনো পিঠা পাওয়া যায় না। এখন পিঠা যে খুঁজবো তার মানে অতটা ধৈর্যই নাই আমার কাছে। বাসায় যা নাস্তা করতে হবে, খুব ক্ষুধা লাগছে। ধুবি বেচে কিন্তু এই সময় না, এই জিনিসটা বিক্রি করে হচ্ছে সন্ধ্যার পরে। কুকুরটাকে খোঁজার জন্যই এই পাশ দিয়ে আসলাম। এর 3টা বাচ্চা আছে, এগুলা যে এখন কোথায়? আই যে 3টা বাচ্চা। ওদেরকে এখন না জ্বালানোই উচিত, কেবলই ওর মা ওদের কাছ থেকে গেল। এখন আমার বাসায় যাওয়ার টাইম, বাসায় যাইতে হবে, কজ অনেক সময় হয়ে গেছে। ভাই আর সিয়ামের সাথে দেখা হয়েছিল। ভাই আমাকে একটা রস খাওয়ার অফার দিল। আমিও বললাম 2-3 দিনের ভিতরে অবশ্যই। ভাইয়ের গাড়ি আছে, গাড়িতে চলে যাবো না, একটা মিসাক ভাঙতে হবে। আমি আজ 1-2 দিন ধরে চিন্তা করতেছি মিসাক করব। মেনলি মিসাক করা হচ্ছে সুন্নত। কালকে আমি আর কি একটা বই পড়তেছিলাম, বই লেখা রয়েছে ইসলামিক একটা বই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার মানে নামাজের সাথে যদি আমি ওযু ছাড়া অন্য কিছুকে ফরজ করতাম সেটা হচ্ছে মিসাক, কিন্তু মুসলিমদের কষ্ট হবে তার জন্য প্রতি ওয়াক্তে মিসাক করাকে আমি ফরজ করি নাই। যারা আসছি আম্মু খাবার দিয়ে দিচ্ছে, একটা ডিম ভাজি, আলু ভাজি, গাজর দিয়ে আর 3টা রুটি। এটা হচ্ছে আমার প্রতিদিনকার সকালের নাস্তা।